দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? Right. তাহলে বলো, মানে তোমাদের আগের দিনের পড়ায় যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো। দেখোনি নাকি পড়া? মানে ভিডিওটা দেওয়া হয়নি, পিডিএফ ভিডিও দেওয়া হয়নি যদিও। সৌর্যা, দাদু কেমন আছে? ও, মানে মামা বাড়ির দাদু, তাই তো? হ্যাঁ, কেননা তো বাবার বাড়ির দাদু তো মারা গেলেন তো। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে রে। আচ্ছা। তো দেখো, আগের দিন আমরা মানে সিলেবাসটা রিড আউট করে দিয়েছিলাম, এবং এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসে যতটুকু আছে তার ম্যাক্সিমামটাই প্রায় হয়ে গেছে। আজকে আমি কিছু অ্যাডভান্স রিসোর্সেস নিয়ে কথাবার্তা বলবো। আর একটা সলিড স্টেটের পার্ট, যেটা দেখবে তোমাদের সকাল যে কেমিক্যাল বন্ডিংটা আছে, সেই কেমিক্যাল বন্ডিং এ যে আয়নিক বন্ডিং বলে যে পার্টটা আছে, সেইখানে কিন্তু সলিড স্টেটের একটা পার্ট অ্যাকচুয়ালি আছে, সেটা আমাদের আলোচনা হবে পরপর পরপর করে। তাহলে আজকে আমরা যেটা প্রথমে আলোচনা করতে চাইছি, এক মিনিট, টপিক টু বি ডিসকাসড। আচ্ছা, একদম শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিফেক্টস ইন সলিড, এইটা এইটা প্রথমে আমি আলোচনা করব। তোমাদের পয়েন্ট ডিফেক্টস পার্টিকুলারলি, বা ডিফেক্টস অনেক রকমের হয়, তোমাদের পয়েন্ট ডিফেক্টস বলে একটা ব্যাপার আছে, সেই পয়েন্ট ডিফেক্টসটা তোমাদের সিলেবাসে আছে, সেইটাকে নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, ডিফেক্টস ইন সলিড এইটা। তারপরে তোমার এই প্যাকিং ইন এ ক্রিস্টাল, সেইটাকে নিয়ে আরেকটু অ্যাডিশনাল কথাবার্তা বলা। তো সিম্পল কিউব, বিসিসি এবং এফসিসির ক্ষেত্রে কেমন টাইপের প্যাকিং হয়েছে সেটা তুমি দেখেছো, কিন্তু আরো প্যাকিং এর আরো কতগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো একটুখানি দেখার ব্যাপার আছে। আর দু একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে কিছুটাই আমি অ্যাডভান্স রিসোর্সেস কিছু করব। হ্যাঁ, এর যেগুলো সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু যখন তুমি ভবিষ্যতে বিভিন্ন রকমের পরীক্ষা টরীক্ষা দেবে, সেখানে কিন্তু ওই জায়গা থেকে কোশ্চেন চলে এলে তোমার বলার কিছু থাকবে না। কারণ সলিড স্টেট বলতে তোমার যে জায়গাগুলো অ্যাকচুয়ালি এমফেসিস দিতে হয়, সেই জায়গাগুলোর মধ্যে না ওটা অবশ্যই পড়ে। এবং দেখবে আমরা মানে এর পরেই ঠিক কেমিক্যাল বন্ডিং এ চলে যাব। তো কেমিক্যাল বন্ডিং এ যখন যাব, সেই কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক প্রপার্টি, এইসব জায়গায় যখন যাব, সেখানেও দেখবে আয়নিক বন্ডিং এর যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু সলিডের একটা পার্ট আছে, সেটা তখন আমাদের দেখে নিতে হবে। তাহলে এই ডিফেক্ট ইন সলিড বা ইমপারফেক্টনেস ইন এ সলিড, সেটা আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। তাহলে আমি হেডিংটা দিই, ডিফেক্ট অর imperfectness in a solid। দেখো, ডিফেক্ট বা ইমপারফেক্টনেস বলতে আমি কি বুঝছি, দেখো আমরা দেখলাম তো যে একটা ক্রিস্টাল, মানে ক্রিস্টালাইন সলিড, সেখানে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে? মানে পার্টিকুলার সিঙ্গেল ক্রিস্টাল বা মনোক্রোমাটিক মনো ক্রোমাটিক ক্রিস্টাল যদি তুমি দেখো, তাহলে হচ্ছে হ্যাঁ তোমার তার মধ্যে একটা মানে অর্ডার, যেটা রেগুলার প্যাটার্নটা থ্রু আউট তোমার আছে। এবারে
সেই রেগুলার প্যাটার্নে যদি কোথাও কোনো ডেভিয়েশন ঘটে তখন তাকে বলা হবে ইমপারফেক্টনেস অর ডিফেক্টস ইন এ সলিড। তার মানে ডেফিনেশনটা হচ্ছে এই যে এনি ডেভিয়েশন ফ্রম দ্য পারফেক্ট অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ইন এ ক্রিস্টাল ইজ সেড টু কন্টেন ইমপারফেক্টনেস অর ডিফেক্টস। তাহলে এনি ডেভিয়েশন from the perfect atomic arrangement in a crystal is said to contain imperfectness or defects in a solid। এটা আচ্ছা, এবারে এই যে ডিফেক্টটা না সবসময় যে ন্যাচারালি এমনি এমনি তৈরি হয়ে যায়, তোমার কিছু করার নেই সেরকম সিচুয়েশন কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কোনো একটা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি, মূলত ফিজিক্যাল প্রপার্টি, সেটা ওর ভেরিয়েশন করার জন্য লোকে জোর করে ইমপারফেক্টনেস বা তোমার ওই ডিফেক্টসটাকে ইনকর্পোরেট করে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যখন একটা সেমিকন্ডাক্টর কনসিডার করো, একটা ন্যাচারাল সেমিকন্ডাক্টর, সেইখানে যদি তুমি ডোপিং করো, তুমি দেখেছো যে তাদের সেমিকন্ডাক্টিং বিহেভিয়ারটা বা কন্ডাক্টিং বিহেভিয়ারটা এনার্মাসলি বেড়ে যায়। তো এখানে যে ডোপিংটাকে করে পারফেক্টনেসটাকে ইমপারফেক্টনেস বা ডিফেক্টটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো, সেটা কিন্তু আমার ইন্টেনশনাল, এবং এটাকে করলে দেখো তুমি কিছুটা সুবিধে পাচ্ছ। ঠিক আছে, সেখানে এই ইমপারফেক্টনেস বা ডোপিং, ইমপারফেক্টনেস বা ডিফেক্টস, এই পার্টটা তোমার যে সবসময় ন্যাচারালি রয়ে যাচ্ছে এরকম না, তোমার অনেক সময় মেকানিক্যাল প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়াল সেটাকে চেঞ্জ করার জন্য লোকে ইউনিভার্সালি ওই ইমপারফেক্ট বা ডিপিংটা কিন্তু ঢুকিয়ে দেয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে এই পয়েন্টটা কাছে একটু উল্লেখ করি। ইন মেনি কেসেস imperfectness or defects are introduced intentionally to change various physical and mechanical properties of the crystalline solid। ঠিক আছে, আচ্ছা, এই যে ইমপারফেক্ট বা ডিফেক্টটাকে ঢুকিয়ে দিয়ে তোমার কি ধরনের সুবিধা হতে পারে? দেখো, যেটা আমি বলছিলাম যে এই ইমপারফেক্ট বা ডিফেক্টটার জন্য তার কিছু কিছু সুবিধের দিক আছে আর কি। সেটা হচ্ছে এই, যেমন ধরো তুমি যখন সেমি কন্ডাক্টরের যে কন্ডাক্টিভ বিহেভিয়ার, মানে কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর conductivity of a semiconductor is enormously increased by introducing defects called doping। দেখো, এই ডোপিং করে
তুমি এই ইমপারমেনেন্সটা মানে এই যে ইমপারমেনেন্সটা তুমি কি ঢুকিয়ে দিচ্ছ আর কি, হ্যাঁ, সেটাকে বলা হয় ডোপিং। ডোপিং করে তুমি সেটাকে করতে পারছো। আর কি করতে পারো, দেখো অনেক সাবস্টেন্সের কালার এবং ইন্টেন্সিটি সেটা কিন্তু ইম্পিউরিটিস অ্যাড করার জন্য বাড়ে। কালার অ্যান্ড intensity of certain crystal is modified by introducing defects। হ্যাঁ, কালার এবং ইন্টেন্সিটি সেগুলোকে পাল্টে ফেলতে পারো তুমি। আচ্ছা, মেকানিক্যাল অ্যান্ড প্লাস্টিক প্রপার্টিজ যেটা বলা হয়, মেকানিক্যাল অ্যান্ড প্লাস্টিক প্রপার্টিজ of various crystalline solids are changed by defect etc। তাহলে এই সব কারণে লোকে ইন্টেনশনালি কিন্তু ডোপিংটাকে করতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে। ডিফেক্ট বা ইমপারফেক্টনেসটা কোনো একটা ক্রিস্টালের ক্ষেত্রে এটা আছে, সেটা এমন নয় যে এটা জাস্ট কোনো একটা যখন ক্রিস্টাল তুমি বানাচ্ছ কোনো একটা সলিউশন থেকে বা কিছু একটা সলিউশন তার টেম্পারেচার কমিয়ে কমিয়ে আস্তে আস্তে যখন থেকে সলিডিফাই করছো, ক্রিস্টালাইন সলিড হলে সে ক্রিস্টাল তৈরি করবে। তাহলে এই যে ইমপারফেক্টনেসটা মানে চলে এলো, এটা ন্যাচারালি অবশ্যই কখনো কখনো চলে আসতে পারে। হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ক্রিস্টাল তৈরি করা হচ্ছে খুব কুইকলি, সেখানে যে ল্যাটিস পয়েন্টগুলো যে পার্টিকুলার জায়গাতে কোনো একটা অ্যাটম বা আয়ন বা মলিকুল আসার কথা, তাড়াতাড়ি করে ক্রিস্টালিন করার পরে সেই জায়গায় আসছে না বলে তোমার দেখা যায় ক্রিস্টালাইন স্ট্রাকচারটার মধ্যে কিছু এটা ওটা হাবিজাবি জিনিস তোমার ঢুকে যেতে পারে। সেটা তো হতেই পারে, কিন্তু মানে মোস্ট ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে কোথাও কোথাও কিন্তু তোমাকে এটাকে জোর করে ইন্ট্রোডিউস করতে হয়, কারণ তার পক্ষে কিছু যুক্তি আছে বা তার পক্ষে কিছু কারণ আছে। এবারে তুমি যখন এই ডিফেক্ট বা ইমপারফেক্ট সলিড দেখবে, তার যখন ক্লাসিফিকেশনটাকে দেখছো, এই ক্লাসিফিকেশনটা এইরকম হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ডাইমেনশন অনুযায়ী একটা ক্লাসিফিকেশন হয়, একটা 0 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ডিফেক্ট, সেটা প্রথমে হয়। দেখো তুমি যদি এই ডিফেক্ট ইন সলিডসটাকে ক্লাসিফিকেশনটাকে দেখো, সরি, তার মেজর ক্লাসিফিকেশন হচ্ছে 4টে। আচ্ছা, প্রথমটাকে বলা হবে 0 ডাইমেনশনাল ডিফেক্টস আর পয়েন্ট ডিফেক্টস। পয়েন্ট ডিফেক্টস or জিরো ডাইমেনশনাল ডিফেক্টস। তারপরে হচ্ছে তোমার লাইন ডিফেক্টস আর 1 ডাইমেনশনাল ডিফেক্টস। और লাইন ডিফেক্টস और 1 ডাইমেনশনাল ডিফেক্ট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তোমার প্লেন और সারফেস ডিফেক্টস। প্লেন और সারফেস ডিফেক্টস। और একে তুমি বলতে পারো 2 ডাইমেনশনাল ডিফেক্ট। টু ডাইমেনশনাল ডিফেক্ট। আর তারপরে হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল ডিফেক্ট বা ভলিউম ডিফেক্ট। তাহলে ডিফেক্টিভ সলিডটাকে মেজর যে 4টে ক্যাটাগরিতে ভাগ করা যাবে, সেটা হচ্ছে 0 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। এই ডাইমেনশন থেকে ওই তোমার পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, প্লেন ডিফেক্ট এবং ভলিউম ডিফেক্ট, এগুলো হচ্ছে মোর পপুলার। ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট ডিফেক্টটাই আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে আছে,
এই পয়েন্ট ডিফেক্টটাকে তুমি মেজর যে তিনটে ভাগে ভাগ করতে পারবে, মানে পয়েন্ট ডিফেক্টটাকে মেজর তিনটে ভাগে ভাগ করা যায়। এটা পয়েন্ট ডিফেক্ট। একটা বলা স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট। একটা বলে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট। এটা আর একটাকে বলা হয় ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি, ঠিক আছে। এটা আচ্ছা, এবারে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট যেটা, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট সেটা তোমার মূলত 4 রকমের হয়। বলবো কেন? 4 রকমের হয়। আর যদি কোনো একটা নন আয়নিক কম্পাউন্ড হয়, ঠিক আছে, তাহলে তোমার মানে এমনিতে দেখবে অনেক বইয়ে তো পয়েন্ট ডিফেক্টের মধ্যে দুটো ডিফেক্টের কথাই বলা আছে, একটা ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং স্কটকি ডিফেক্ট, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং স্কটকি ডিফেক্ট সেইগুলো তোমার কোনো একটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে সত্যি, আর ঠিক একই রকমভাবে এই এই ওই টাইপেরই আরও দুটো ডিফেক্ট দেখতে পাওয়া যায়, নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তার মানে মূলত যে ডিফেক্টগুলো তার মধ্যে মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট। SCHOTT KY, স্কটকি ডিফেক্ট। 2 নম্বর হচ্ছে তোমার ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল থেকে FREN কেগেল, ফ্রেঙ্কেল ডিফেক্ট এটা। আর এই যে দুটো ডিফেক্ট, এই ডিফেক্ট হচ্ছে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে সত্যি। জায়গা নেই। আচ্ছা, ঠিক আছে, এটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এখানে কিছু লিখতে গেলে জায়গাটা ধরছে না। আর যে দুটো ডিফেক্ট দেখতে পাওয়া যায়, লম্বা করে লিখি তাহলে তোমার ধরে যাবে। একটা বলা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট, আর একটা বলা হবে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এই স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট আমাকে ডিটেল কথাবার্তা বলতে হবে। মানে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যেখানে স্কটকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট হবে, আর ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হচ্ছে নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হবে। ঠিক আছে, তাহলে স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে এই মূলত এই ক্লাসিফিকেশনগুলো তোমার চলবে। এছাড়া তোমার এখানে থাকছে হচ্ছে তোমার ইমপিউরিটি ডিফেক্টস আছে, ইমপিউরিটি ডিফেক্টস আছে এটা। আর নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টসের মধ্যে দুটো ডিফেক্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, আর হচ্ছে মেটাল ডেফিসিয়েন্ট ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, এই তিনটে দুটো এটা খুব ইম্পর্টেন্ট। নন স্টোইচিকের মধ্যে, নন স্টোইচিওমেট্রির মধ্যে তোমার নন স্টোইচিওমেট্রিক, এটা নন স্টোইচিওমেট্রির মধ্যে তোমার থাকবে হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট,
সরি, দুটো তো বললাম। মেটাল এক্সেস ডিফেক্ট, আর একটা হচ্ছে মেটাল এফিশিয়েন্ট ডিফেক্ট। মেটাল ডেফিশিয়েন্ট। নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট এই দু রকমের তুমি ভাগ করতে পারো, ইম্পিউরিটি ডিফেক্টের আলাদা কোনো ক্লাসিফিকেশন নেই। আচ্ছা, লাইন ডিফেক্ট যখন হচ্ছে, লাইন ডিফেক্টের মধ্যে তোমার দুটো খুব মেজর। একটাকে বলা হচ্ছে এজ ডিসলোকেশন, আর একটা হচ্ছে স্কিউ ডিসলোকেশন। ইজ ডিসলোকেশন, আর একটাকে বলা হয় স্কিউ লাইন ডিফেক্টের মধ্যে তোমার দুটো থাকছে, একটা হচ্ছে এজ ডিসলোকেশন আর হচ্ছে স্কিউ ডিসলোকেশন। আর এবারে প্ল্যানার ডিফেক্টে যখন তুমি যাচ্ছ, প্ল্যানার ডিফেক্টের মূল যে দুটো ক্যাটাগরি, একটা বলা হচ্ছে স্ট্যাকিং ফলস অ্যান্ড টুইন বাউন্ডারিজ, এটা। আর আরেকটা যেটা ডিফেক্ট, সেটাকে বলা হবে গ্রেন বাউন্ডারিজ ইন পলিক্রিস্টাল, গ্রেন বাউন্ডারিজ। হ্যাঁ, গ্রেন বাউন্ডারিজ ইন পলিক্রিস্টালাইন সলিডস। আচ্ছা, ভলিউম ডিফেক্টের মধ্যে মেজর যে দুটো ডিফেক্ট, একটাকে বলা হবে তোমার ভয়েস, আর একটাকে বলা হয় ইনক্লুশন। ভয়েস অ্যান্ড ইনক্লুশন, তাহলে এই হচ্ছে মেজর যে ডিফেক্ট ইন সলিডগুলো আছে তার ক্লাসিফিকেশন। এই প্রত্যেকটাই তোমার ভালো করে পড়তে হবে সেরকম নাই, মানে জাস্ট শুধুমাত্র পয়েন্ট ডিফেক্ট পড়তে হবে। এই পয়েন্ট ডিফেক্টটা পড়লেই তোমার চলে যাবে। পয়েন্ট ডিফেক্টের মধ্যে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, তার মধ্যে স্কটকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, আর হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। এই পয়েন্ট ডিফেক্টগুলি তোমাকে জাস্ট ঠিক ঠিক করে বুঝতে হবে। এইটা এবারে আমরা একটু একটুখানি জাস্ট বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই পয়েন্ট ডিফেক্টের মধ্যে প্রথম যে জায়গাটা দরকার, তো দেখো এই ক্লাসিফিকেশনটাতে এটা তো আর বোঝানোর কিছু নেই, এটা জাস্ট একটা ট্যাবুলার ফর্মে আমি লিখে রাখলাম, যাতে ভবিষ্যতে তুমি দেখতে পারো যে মেজর ডিফেক্টগুলোকে একটা একটা ছাতার মধ্যে আমি জাস্ট জিনিসটাকে রেখে দিলাম, সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তাহলে আমি যেটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনা, সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। পর একে বলা হচ্ছে জিরো রাইভেনশালের ডিফেক্ট। এটা দেখো, মানে আমি যেটা প্রথমেই বললাম যে পয়েন্ট ডিফেক্ট বা জিরো ডাইমেনশনাল ডিফেক্টকে মেজর তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটা স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, একটা নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, আর একটা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। তাহলে আমরা প্রথমে স্টোইচিওমেট্রিক ডিফেক্টটাকে নিয়ে জাস্ট কথাবার্তা বলবো। তো দেখো, আচ্ছা, প্রথমে পয়েন্ট ডিফেক্ট বলতে আমি কি বুঝছি। দেখো, পয়েন্ট ডিফেক্টের ক্ষেত্রে হচ্ছে কি, যে পয়েন্ট ডিফেক্টস আর লোকালাইজ ইন সাম পয়েন্ট লাইক রিজিয়নস ইন দ্য ক্রিস্টাল। এবারে সেটা হতে পারে কখনো কখনো কোনো একটা অ্যাটম বা আয়ন মিসিং হতে পারে, বা অ্যাটম আর আয়নসগুলো হচ্ছে সরাসরি মিসিং হতে পারে, অথবা এই অ্যাটম বা আয়নগুলো যে জায়গায় থাকার কথা ছিল অন্য জায়গায় চলে গেল, সেই জায়গা থেকে আসতে পারে। আমি এই প্রথমে এই সংক্রান্ত দু একটা কথাবার্তাকে লিখে নিই। দ্য পয়েন্ট ডিফেক্টস
are localized in some point like regions in the crystal. ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। Point defects are due to missing of atoms or ions or molecules, atoms or ion molecules from the lattice point of the crystal। ল্যাটিস পয়েন্টে যেখানে থাকার কথা হচ্ছে সেখান থেকে তোমার সরে যাচ্ছে। or point defects are due to missing of atom, ion or molecule from the lattice point of the crystal or dislocations from this lattice point to other লোকেশন। ওই পজিশন থেকে ডিসলোকেশন হয়ে গিয়ে অন্য কোনো পজিশনে বা অন্য কোনো লোকেশনে সে বেসিক্যালি ডিসপ্লেসড হয়ে যাচ্ছে আর কি, সেই কারণে তোমার হতে পারে আর কি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে পয়েন্ট ডিফেক্টসটা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টের অ্যারাউন্ডে হবে, মানে পয়েন্ট রিজিয়ানের মধ্যে হবে। আর পয়েন্ট ডিফেক্টটা অ্যারাইজ করতে পারে যে তোমার যে পারফেক্টলি যে ল্যাটিস পয়েন্টে অ্যাটম বা আয়ন বা মলিকুলগুলো থাকার কথা ছিল সেখান থেকে সে সামান্য মিসিং হয়ে গেছে, মিসিং হয়ে গিয়ে একদম পুরো মানে মিসিং মানে একদম এক্সিস্টই করছে না, সেটাও হতে পারে। অথবা কোথাও কোথাও তুমি দেখতে পাবে একটা ক্রিস্টালের ক্ষেত্রে ল্যাটিস পয়েন্টগুলো ছাড়াও কিছু ইন্টারস্টিশিয়াল হোলস আছে আর কি, যেখানে তুমি অ্যাটম বা আয়ন্সকে ট্র্যাপ করে রাখতে পারো আর কি, সেই জায়গার মধ্যে সে চলে যেতে পারে। এটা আচ্ছা, এবারে এখানে তিন রকমের পয়েন্ট ডিফেক্টস হতে পারে। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পয়েন্ট ডিফেক্টস। থ্রি মেজর কাইন্ড অফ পয়েন্ট ডিফেক্ট। এক নম্বর হচ্ছে স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, দু নম্বর হচ্ছে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, আর তিন নম্বর হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট আর তিন নম্বর হচ্ছে তোমার ইম্পিউরিটি ডিফেক্ট। এবারে এইগুলোকে নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলা। এবারে চলে আসো তোমার স্টোইচিওমেট্রিক ডিফেক্টটা মূলত আমরা ফোকাস করি। স্টোইচিওমেট্রিক ডিফেক্টটা মনে ফোকাস করি। দেখো, স্টোইচিওমেট্রিক ডিফেক্ট মানে হচ্ছে যে এক্ষেত্রে মানে যেটা স্টোইচিওমেট্রি মানে হচ্ছে যে ধরো ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা যে মিসিং হচ্ছে তারা ইকুয়াল প্রপোর্শনে মিশবে আর কি, একটা ক্যাটায়ন গেলে একটা অ্যানায়ন যাবে এরকম আর কি। ঠিক আছে, মানে তোমার আমি বলছি যে মানে ধরো কথা বলছি একটা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল আছে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা পার্টিকুলার ক্রিস্টালে Na প্লাস এবং সি এর তাদের রেশিওটা 1:1 হচ্ছে। এবার এইখান থেকে যে ডিফেক্ট হয় তাহলে এই তোমার স্টোইচিওমেট্রি অফ দ্য সলিড সেটা কেন অ্যাফেক্টেড না হয়। এবারে যদি দেখো শুধু Na প্লাস বেরিয়ে চলে গেল, সিএল মাইনাস গেল না, তাহলে কিন্তু স্টোইচিওমেট্রিটা মেনটেন হচ্ছে না। বা দুটো Na প্লাস গেল, একটা সিএল মাইনাস গেল, তাহলে কিন্তু স্টোইচিওমেট্রিটা মেনটেন হচ্ছে না।
তাহলে স্টোইচিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি স্টোইচিওমেট্রিকটা আনএফেক্টেড থাকবে ইভেন আফটার ইন্ট্রোডিউসিং দ্য ডিফেক্ট অর ইমপারফেক্টনেস। মানে যেখানে ধরো দুটো আয়ন থেকে যদি একটা ক্রিস্টাল তৈরি হয় তাহলে আয়নগুলোর রেশিও লেসে 1:1 আছে, তো সেটা ডিফেক্ট ইন্ট্রোডিউস করার পরে 1:1 থাকবে, বা 2:1 আছে, ডিফেক্ট ইন্ট্রোডিউস করার পরে 2:1 থাকবে আর সো অন। তাহলে কি বলা হচ্ছে, তাহলে in this type stoichiometry of the crystal is not affected, মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে স্টোইচিওমেট্রিক ডিফেক্টকে অনেক সময় বলা হয় ইন্ট্রিনজিক ডিফেক্ট বা থার্মোডাইনামিক ডিফেক্ট। দিস ইজ অলসো কল্ড দ্য intrinsic defect or thermodynamic defect or thermodynamic defect। আচ্ছা, এবারে আমরা যখন কোনো একটা ক্রিস্টালাইন সলিড কনসিডার করব, কিছু কিছু আয়নিক ক্রিস্টালাইন সলিড আছে, কখনো কখনো নন আয়নিক ক্রিস্টালাইন সলিড আছে, তার মতো করে তোমার ক্লাসিফিকেশনটা হয় আর কি। ধরো মানে মেজর টাইপ হচ্ছে 4 রকমের। দেয়ার আর 4 টাইপস অফ স্টোইচিওমেট্রিক ডিফেক্ট। কি কি সেটা? আচ্ছা, এবারে যে ফর আয়নিক ক্রিস্টাল তুমি কি পাবে? 1 নম্বর তোমার স্কটকি ডিফেক্ট পাবে, আর 2 নম্বর হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট পাবে এটা। আর ফর নন আয়নিক ক্রিস্টাল যদি দেখো সেটা 2 রকমের হতে পারে। এই দুটো হচ্ছে আয়নিক ক্রিস্টালের জন্য, এটা 3 নম্বর 4 নম্বর দিয়ে দিচ্ছি। 3 নম্বরটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট, আর 4 নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এই ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এগুলো খুব ইন্টারেস্টিং। মানে এখানে এই নামটা শুনেই না তোমার অ্যাকচুয়ালি কি ঘটছে তুমি প্রেডিক্ট করতে পারবে। আর স্পটকি এবং ক্রেঙ্কেল এগুলো তো লোকের নাম অনুযায়ী এসছে, সেগুলো নাম শুনে তুমি কিছু বলতে পারবে না, কিন্তু তুমি দেখবে যে স্পটকি ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের মধ্যে কি টাইপের মিল আছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে স্পটকি ডিফেক্ট নিয়ে জাস্ট কথাবার্তা বলি। প্রথমে চলে আসা যাক স্পটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্ট, আচ্ছা স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, ধরো কোনো একটা পার্টিকুলার ক্রিস্টাল থেকে কোনো একটা ক্যাটায়ন এবং একটা আয়নের সাথে পার্মানেন্টলি পুরো মিসিং হয়ে যাচ্ছে। মানে স্টোইচিওমেট্রিটা মেনটেন করতে হবে, কারণ স্টোইচিওমেট্রি ডিফেক্টের মধ্যে পড়ছে। শুধুমাত্র ক্যাটায়ন মিসিং হলে চলবে না, আর শুধুমাত্র অ্যানায়ন মিসিং হলে চলবে না। একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন এই পেয়ারটা যখন পুরো মিসিং হয়ে যাবে ক্রিস্টাল থেকে আর কি, মানে ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং ইকুয়াল নাম্বার অফ অ্যানায়ন যখন মিসিং হয়ে যাবে হ্যাঁ একটা ক্রিস্টাল থেকে, যাতে করে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কিন্তু তখন স্টিল প্রিজার্ভ থাকবে, স্টোইচিওমেট্রিটা স্টিল প্রিজার্ভ থাকবে, সেই ধরনের ডিফেক্টকে বলা হবে হচ্ছে স্কটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্ট কি হচ্ছে, এটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে সত্যি। সেটা হচ্ছে ইফ ইন অ্যান আয়নিক ক্রিস্টাল অফ টাইপ, ইফ ইন অ্যান আয়নিক crystal of type
এ প্লাস বি মাইনাস, ধরো এরকম একটা ক্রিস্টাল বলছো, এটা অ্যান ইকুয়াল নাম্বার অফ cation and anion are missing from the lattice side so that stoichiometry and electrical neutrality are not affected, মানে if in an ionic crystal of type A plus B minus, মানে NaCl টাইপের বা KCl টাইপের আর কি, and equal number of cation and anion are missing from the lattice side so that stoichiometry and electrical neutrality are not affected, এটা affected, then this defect is called the Schottky defect. ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে স্কটকি ডিফেক্ট জিনিসটা আছে। আমি ছবি আঁকি তাহলে তোমাকে আরো হয়তো পরিষ্কার হবে। ধরো তুমি একটা ক্রিস্টাল কনসিডার করছো, আমি ছবিটাকে তোমার দেখাচ্ছি এরকম করে। ধরো এ প্লাস বি মাইনাস, এ প্লাস বি মাইনাস, এ প্লাস বি মাইনাস, এইরকম করে আয়নগুলো তোমার সাজানো আছে ধরে নাও। তারপরে এখানে হচ্ছে তোমার বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, এ প্লাস, এই বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস। ধরো এইটা একটা পারফেক্ট ক্রিস্টাল, দেখো যে ক্রিস্টালটা হচ্ছে এ প্লাস বি মাইনাস টাইপ। আর এবারে এই পারফেক্ট ক্রিস্টাল থেকে কি করছো তুমি, ধরো একটা ক্যাটায়ন আর ধরো একটা অ্যানায়ন ধরো মিসিং হয়ে গেল, তাহলে কি হলো দেখো, এই যে ল্যাটিস পয়েন্ট থেকে একটা ক্যাটায়ন যখন মিসিং হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম একটা অ্যানায়ন তোমার মিসিং হয়ে যাচ্ছে, তাহলে হয়ে দেখো স্টোইচিওমেট্রিটা মেনটেন থাকছে। তো দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়নের মিসিং হতে পারে, আমি একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়নের মিসিংটা দেখাচ্ছি, যেটা তৈরি হচ্ছে। দেখো এইটা হচ্ছে তোমার এই স্কটকি ডিফেক্টটা এখানে তোমার আছে। এটাকে বলা হচ্ছে তোমার স্কটকি ডিফেক্ট। আচ্ছা, এবারে দেখো এই যে স্কটকি ডিফেক্টটা হলো, তাতে কতগুলো জিনিস খেয়াল করো। যে প্রথম কথা হচ্ছে কি, যতগুলো ক্যাটায়ন এবং কতগুলো অ্যানায়ন যাচ্ছে বলে স্টোইচিওমেট্রিটা কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমে কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার দেখো, স্টোইচিওমেট্রি রিমেন্স অ্যানাফেক্টেড, এটা প্রথম কথা। সেকেন্ডলি কথা হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা মেনটেন থাকবে, কারণ যতগুলো ক্যাটায়ন ততগুলো অ্যানায়ন ছিল তো। হ্যাঁ, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি রিমেন্স
unaffected, remains unaffected. আচ্ছা বলো তো, এই যে ক্রিস্টালটা ডেনসিটি কি হবে, এই ডিফেক্টটার জন্য ডেনসিটিটা কি হবে, একই থাকবে নাকি বাড়বে না কমবে? দেখো এমনিতে পিওর থাকলে যা ডেনসিটি হওয়ার কথা ছিল, একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন যদি মিসিং হয়ে যায় তাহলে অবভিয়াসলি যে ডেনসিটিটা কমে যাবে, তাই না? তাহলে এই ডিফেক্টের জন্য কি হবে, ডেনসিটিটা কিন্তু তোমার ডিক্রিজ করবে, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে এক্ষেত্রে ডেনসিটিটা কিন্তু তোমার ডিক্রিজ করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে। আচ্ছা এবারে এক্ষেত্রে যেহেতু একটা ক্যাটায়নের সাথে সাথে একটা অ্যানায়ন বেরোতে হচ্ছে, এই স্কটকি ডিফেক্টে ইউজুয়ালি দেখা যায় হাইলি আয়নিক সলিড, যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের কোঅর্ডিনেশন নাম্বার বা সাইজ তারা একই রকমের, তাদের ক্ষেত্রে এই ডিফেক্টটা মূলত দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে যে দিস ডিফেক্ট ইজ ফাউন্ড ইন হাইলি আয়নিক ক্রিস্টাল, যেখানে where size and coordination numbers of cation and anion, where size and coordination numbers of cation and anion are comparable, তাদের ক্ষেত্রেই হচ্ছে এই স্কটকি ডিফেক্টটা মূলত তুমি দেখতে পাবে। আচ্ছা এবার এক্সাম্পল যদি তুমি দেখো তাহলে কাদের ক্ষেত্রে মোটামুটি এই ধরনের ডিফেক্টগুলো দেখতে পাওয়া যায়। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক ক্রিস্টাল, যেখানে Na প্লাস এবং Cl মাইনাস, তার সাইজটা মানে খুব একটা তফাৎ নয়। KCl তার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে, KBr এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সিলভার ব্রোমাইডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এক্সেট্রা। এই সিলভার ব্রোমাইডটা খুব ইম্পর্টেন্ট। এই সিলভার ব্রোমাইড সে যেমন তোমার দেখায়, মানে স্কটকি ডিফেক্ট দেখায়, সে কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্টও দেখায়। কিন্তু সিলভার ব্রোমাইডটা স্পেশাল এমফেসিস হিসেবে তুমি মনে রাখবে, এটা এমসিকিউতে অনেক সময় পড়ে, যে কোন কম্পাউন্ড, নিচে ধরো এরকম চারটে অপশন দিবে, যে কোন কম্পাউন্ড, মানে এই চারটে নিচের চারটে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা স্কটকি এবং ফ্রেঙ্কেল দুটো ডিফেক্টই দেখায়, এটা ঠিক আছে? বুঝতে পারলে স্কটকি ডিফেক্ট এবং তার ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো পরিষ্কার? স্কটকি ডিফেক্ট বলতে আমি কি বুঝছি এবং তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো সব ঠিক আছে তো? হয়েছে এইটা। আচ্ছা এবারে এর ঠিক অল্টারনেটিভ যেটা, সেটাই হচ্ছে তোমার স্কটকি ডিফেক্টের পরে হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্টটা স্কটকি ডিফেক্টের সাথে কম্পেয়ার করে তুমি পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কেমন একটা ক্যাটায়ন বা একটা অ্যানায়ন মিসিং হয়ে গেল, আর ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে ল্যাটিস পয়েন্ট থেকে একটা ক্যাটায়ন বা অ্যানায়ন তার নিজস্ব পজিশন থেকে ডিসলোকেট হয়ে গিয়ে ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে চলে এলো আর কি। তো ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এই ইফেক্টটা মানে দিস ডিফেক্ট is obtained when one ion, preferably the smaller one, and when one ion, preferably the smaller one, leaves the lattice point
lattice point and leaves the lattice point and comes into the interstitial holes. তাহলে ল্যাটিস পয়েন্টটা জাস্ট থেকে সে ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে চলে আসছে আর কি। ব্যাপারটা কিরকম থাকে ছবিতে তুই আরো ভালো করে বুঝতে পারবে। যেমন আগের মতো একটা ছবি আঁকছি, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস, আর এখানে বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস, আবার হচ্ছে বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস, এই তো। আচ্ছা এবারে কি হচ্ছে যে এইখান থেকে একটা ধরো তোমার মিসিং হয়ে গেল, ইন্টারস্টিশিয়াল হোল থেকে একজন পুরো মিসিং হয়ে গেছে। মিসিং হয়ে গেছে কি করছে না, এইটা তোমার চলে আসছে কোথায় না, এটা মিসিং হয়ে গিয়ে সে ধরো তোমার ছবিটি দেখায় এখানে, এইটা ধরো কোনো একটা ইন্টারস্টিশিয়াল হোলে তোমার এরকম জায়গায় চলে আসছে, থাকার কথা হলো এই জায়গায় সে কি করছে, সেই জায়গা থেকে সে সেখানে ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তাহলে তার ল্যাটিস পয়েন্টটা লিভ করছে এবং সেখান থেকে ইন্টারস্টিশিয়াল হোলে চলে আসছে, সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে এই যে পার্টিকুলার ডিফেক্টটা তুমি দেখতে পাচ্ছ, সেই ডিফেক্টটা মানে যেমন আমি এর ক্ষেত্রে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে তার কতগুলো বলেছি, পয়েন্ট বলেছি, তাহলে এই ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে দেখো যে ক্যাটায়নটা এখানে মানে ক্যাটায়নটা তোমার এখানে মানে ইউজুয়ালি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্যাটায়নটা সাইজে ছোট হয়, সেই জাস্ট ভেতর থেকে যা মানে তার ল্যাটিস পয়েন্ট থেকে সরে গিয়ে সেই ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে ঢুকছে, ঠিক আছে। কিন্তু এ তো আর অ্যাকচুয়ালি বাইরে থেকে বেরোলো না, তা বাইরে থেকে বেরোলো না বলে প্রথম কথা স্টোইচিওমেট্রি যেমন আনএফেক্টেড থাকবে সেটা থাকবে, স্টোইচিওমেট্রি রিমেন্স আনএফেক্টেড, এটা। আচ্ছা এর ক্ষেত্রে চার্জ নিউট্রালিটি রিমেন্স আনএফেক্টেড, চার্জ নিউট্রালিটি রিমেন্স আনএফেক্টেড, মানে সে একটা ক্যাটায়ন ল্যাটিস পয়েন্ট থেকে বেরিয়ে গেল মানে এটা নেগেটিভলি চার্জ হয়ে গেলে এরকম না, কারণ সে বেসিক্যালি তোমার ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যেই আছে। আচ্ছা ডেনসিটি কি হবে এই পার্টিকুলার কেসে, আগের ক্ষেত্রে যেমন ডেনসিটিটা কমে যাচ্ছিল কারণ টোটাল ক্রিস্টাল থেকে একটা ক্যাটায়ন অ্যানায়ন পুরো হাওয়া হয়ে গিয়েছিল বলে, এই ক্ষেত্রে কিন্তু বাইরে তো কেউ যাচ্ছে না, সবটা তো মানে ইউনিট সেলের মধ্যেই থাকছে, ডেনসিটি রিমেন্স দ্য সেম, density remains unaffected, ডেনসিটিটা তোমার এখানে কিন্তু আনএফেক্টেড থাকবে, ঠিক আছে। আচ্ছা এবারে আগেরটার ক্ষেত্রে যেমন আমি দেখলাম যে স্কটকি ইফেক্টটা দেখতে পাওয়া যাচ্ছে একটা স্ট্রংলি আয়নিক কম্পাউন্ড যেখানে ক্যাটায়ন স্ট্রংলি আয়নিক কম্পাউন্ড যেখানে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন সিমিলার সাইজে হবে, এক্ষেত্রে হচ্ছে তোমার মানে এই পার্টিকুলার কেসে ফ্রেঙ্কেল ডিফেক্ট তুমি যখন তুমি দেখবে সেখানে না ওই তোমার একটা আয়নিক ক্রিস্টালের মধ্যে এটা ঘটবে যেখানে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের দুজনের কোঅর্ডিনেশন নাম্বার তার সাইজ হচ্ছে মানে আলাদা, তাদের মধ্যে একটা সাইজের বড় ডিফারেন্স আছে আর কি, এটা হচ্ছে অবজার্ভ ইন ionic compound where coordination number and sizes of cation and
anion are ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে এই ডিফেক্টটা মূলত তুমি দেখতে পাবে। ঠিক আছে, এটা। আর এগুলো কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, মানে এক্সাম্পল যদি তুমি দেখো, ধরো এই জিঙ্ক সালফাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, ক্যালসিয়াম ফসফাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড এক্সেট্রা। দেখো সিলভার ব্রোমাইডটা ওখানেও ছিল, এখানেও আছে, অর্থাৎ সে স্কটকি ডিফেক্টটা দেখায় আর ফ্র্যাঙ্কের ডিফেক্টটা দেখায়। ঠিক আছে, হ্যাঁ দেখো এই যে দুটো মেজর ডিফেক্ট, একটা হচ্ছে স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। যে স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা যে স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে পড়ে, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলোকে বললাম। হ্যাঁ, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? আচ্ছা, এবারে এই যে স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আমি বললাম, এই দুটো ডিস্টিংক্টিভ ফিচারগুলো, পার্থক্যগুলো একটুখানি দেখে নাও। স্যার বলছিলাম এজিবিআর এর ক্যাটায়ন আর অ্যানায়ন গুলো আছে, ওর কি আকারগুলো ছোট হয় বা সেম হয় না? না না, হ্যাঁ এই সিলভার ব্রোমাইডের ক্ষেত্রে না সাইজটা মোরাললেস কাছাকাছি হয়। হ্যাঁ, এজি প্লাস এবং বিআর মাইনাস দুজনের সাইজটা মোরাললেস কাছাকাছি হয়। হ্যাঁ, স্টিল সে দুরকমই দেখায়। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে তোমাকে তো এনার্জেটিক্স দিয়ে এটাকে মানে তোমাকে ব্যালেন্স করাতে হবে। যে ধরো তুমি যদি প্রশ্ন করি যে ঠিক আছে বাবা, এখান থেকে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন কেনই বা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, মানে ক্যাটায়ন বেরোলে অ্যানায়নে বেরোচ্ছে, মানে নিশ্চয়ই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে প্রপার্টিগত কিছু মিল আছে। সেখানে জেনারেলি যেটা সত্যি সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের সাইজ বা কোঅর্ডিনেশন নাম্বার কম্পারেবল হলে তখন তোমার একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন জাস্ট বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই পার্টিকুলার কেসে ক্যাটায়নটা তার নর্মাল পজিশন থেকে এসে ইন্টারস্টিশিয়াল হলে চলে গেল, অর্থাৎ অ্যানায়নটা গেল না কেন? তাহলে নিশ্চয়ই তাদের প্রপার্টি বেশ কিছু ডিফারেন্সেস আছে। এবারে বেসিক্যালি কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যদি অ্যানায়নগুলো সাইজে বড় হয়, যেমন ধরো জিঙ্ক সালফাইড, সিলভার ক্লোরাইড, এদের ক্ষেত্রে হয়তো আমি বলছি, বা সিলভার আয়োডাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, দেখা গেল যে হয়তো অ্যানায়নগুলো সাইজে বড়, ক্যাটায়নগুলো সাইজে কম, তখন ক্যাটায়নগুলো কি হচ্ছে, হ্যাঁ সে ওই জায়গার বদলে এই যে ইন্টারস্টিশিয়াল মানে অ্যানায়নগুলোকে দিয়ে তৈরি যে ইন্টারস্টিশিয়াল হোলটা হচ্ছে, সেই হোলের মধ্যে ক্যাটায়নটা দারুণভাবে ফিট করে যাচ্ছে বলে সে ল্যাটিস পয়েন্ট থেকে সরে এসে ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে তোমার ঢুকে গেল। ঠিক আছে, এইটা। এবারে সবটাই হচ্ছে তোমাকে দেখতে হবে এনার্জেটিক দিয়ে গাইডেড, যে আগেরটার ক্ষেত্রে দুজনেই বেরোচ্ছে, ক্যাটায়ন বেরোলে অ্যানায়নে বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই ক্যাটায়ন এবং অ্যানায়নের তাদের একটা সিমিলারিটিস আছে। আর যখনই তুমি এইখানে ক্যাটায়ন তার ইন্টারস্টিশিয়াল হলে চলে আসছে ল্যাটিস পয়েন্ট থেকে, অথবা অ্যানায়ন যাচ্ছে না, তার মূলত কারণ হচ্ছে অ্যানায়নের সাইজটা বড় হয়ে যাওয়ার জন্য সে ইন্টারস্টিশিয়াল হলে জায়গা পাবে না, মানে সে ধরবে না। আর ক্যাটায়ন সাইজে যখন ছোট হয়ে যাচ্ছে, তখন ইন্টারস্টিশিয়াল হলে কিন্তু খুব ইজিলি সে ফিট করে যেতে পারছে আর কি, সেই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এবারে আমি এদের ডিফারেন্সেস গুলোকে দেখি। ডিফারেন্সেস বিটুইন Schottky defects and এটা। আমি এটা টেবিলের মতো করে নিই। আর এদিকে হচ্ছে তোমার দেখো স্কটকি ডিফেক্ট তো হয়েছে যে যেখানে তোমার ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়নস এবং অ্যানায়ন আর মিসিং ফ্রম দ্য ল্যাটিস পয়েন্ট। স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে কি হয়েছে না, ইকুয়াল নাম্বার অফ নাম্বারস অফ
cation and anion are missing from the lattice point. আর ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, one of the ions preferably cation leaves normal lattice position and comes into the interstitial. So one of the ions, preferably cation, leaves normal lattice position and comes into the interstitial holes. আচ্ছা, 2 নম্বর, এটা কার ক্ষেত্রে দেখা যাবে? তাহলে favored for strongly ionic compounds where cation and anion are of comparable size and same তাহলে favored for strongly ionic compounds where cation and anion are of comparable size and same coordination number. আর এক্ষেত্রে এইটা কাদের ফ্রেঙ্কেল ডিফেক্ট কাদের মধ্যে দেখা যাবে? তাহলে favored in ionic solid যেখানে কোঅর্ডিনেশন নাম্বারটা হাইও হতে হবে। হ্যাঁ, favored in ionic solid with low coordination number and the ions are of and with low coordination number and the ions are of different sizes. আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে আমি দেখতে পেলাম ডেনসিটিটা ডিক্রিজ করে যাচ্ছে। ডেনসিটি ডিক্রিজ, এক্ষেত্রে দেখেছিলাম কি ডেনসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, ডেনসিটি remains and density remains unchanged. এটা আচ্ছা, আর যেটা বলছিলাম যে আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এক্ষেত্রে তোমার আচ্ছা ইলেকট্রিক্যাল মানে যেগুলো মিলার বলছে এক্ষেত্রে স্টোইচিওমেট্রিক মেনটেন থাকবে, ওখানে স্টোইচিওমেট্রিক মেনটেন থাকবে, এখানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে, এখানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন থাকবে। যেটা আরেকটা তফাৎ যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে স্কটকি ডিফেক্ট যদি হয় তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য ক্রিস্টালিন সাবস্টেন্স ইজ নট চেঞ্জ সিগনিফিক্যান্টলি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট remains more or less the same. Remains more or less the same.
ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা এই স্কটকি ইফেক্টের জন্য খুব বেশি পরিবর্তন হয় না, এক্ষেত্রে কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্টের বেশ ভালোই পরিবর্তন হয়। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট changes frequent changes significantly, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট চেঞ্জেস সিগনিফিক্যান্টলি, মানে ফ্রেঙ্কেল টেপেকে ইন্ট্রোডিউস হলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা মোরালেস তোমার থাকবে। মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা মানে স্কটকি ইফেক্টের ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হবে না, মানে মানে কোনো একটা মাধ্যমে পড়া বৈদ্যুতিক ধ্রুবক যেটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা স্কটকি ইফেক্ট হলে খুব বেশি চেঞ্জ হবে না, কিন্তু ফ্রেঙ্কেল ইফেক্টের ক্ষেত্রে তোমার সাফিসিয়েন্টলি চেঞ্জটা হচ্ছে। আচ্ছা, স্কটকি ইফেক্টের ক্ষেত্রে তোমার লোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি requires less energy। আর 5 নম্বর হচ্ছে requires more energy। তো দেখো আমি মোটামুটি শুধু ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা এবং এনার্জিতে এই দুটো পার্টস ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলোর মধ্যে বলিনি, সেগুলোকে ওখানে বলে দিলে তুমি পার্থক্যগুলো এমনি করতে পারো। ওখানে মেজর যে ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো সেগুলো আমি এখানে বলেছি, পার্থক্যতে আমি আরো দুটো অ্যাডিশনাল পয়েন্ট বলে দিলাম। সেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা স্কটকি ইফেক্ট হলে সেটা মোরালেস একই থাকবে, কিন্তু ফ্রেঙ্কেল ইফেক্টের ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সিগনিফিক্যান্টলি চেঞ্জ হবে। আর স্কটকি ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে এনার্জি যেটা রিকোয়ার্ড আর কি সেটা বেশ কম, আর ফ্রেঙ্কেল ইফেক্টে এনার্জি রিকোয়ার্ড যেটা সেটা হচ্ছে তোমার বেশ বেশি। ঠিক আছে, তাহলে এই স্কটকি ইফেক্ট এবং ফ্রেঙ্কেল ইফেক্টের নিয়ে যা যা কথাবার্তা বলা যায় আমরা মোটামুটি ভাবে বললাম। দেখো তোমাদের কারো কিছু অসুবিধা আছে না? ঠিক আছে, হলো এই পর্যন্ত? ঠিক আছে যা বলেছি এখন পর্যন্ত? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে দেখে যে স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে মূলত হচ্ছে স্কটকি ইফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট নিয়ে আলোচনা করতে হয়। আচ্ছা, এখানে ভেকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস এইটা আমি আর আলাদা করে বলছি না। এই ভেকেন্সি ডিফেক্টটা হচ্ছে ইজ সিমিলার টু স্কটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে যেমন কিছু তোমার এই মানে মানে এ সাইট যেটা যেটাকে বলা হয়, মানে এর ক্ষেত্রে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে তোমার যেমন বললাম যে কিছু মানে ক্রিস্টাল সাইট যেগুলো আর কি, হ্যাঁ সেই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ভেকেন্সি ডিফেক্টের ক্ষেত্রে এই শুধু স্কটকি ডিফেক্ট আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, আর ভেকেন্সি ডিফেক্টটা হচ্ছে তোমার নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই স্কটকি ডিফেক্টের ইকুইভ্যালেন্ট হচ্ছে ভেকেন্সি ডিফেক্ট, যেখানে হচ্ছে কিছু কিছু তোমার পজিশন অ্যাকচুয়ালি তোমার লাইং ভেকেন্ট। আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটাও এই একই রকমের নন আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, যেটা বেসিক্যালি ফ্রেঙ্কেল ডিফেক্টের মতো, যে ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে যেমন কোনো একটা ক্যাটায়ন জাস্ট মিসিং হয়ে যাচ্ছে, মিসিং ক্যাটায়নটা মানে তার ল্যাটিস পয়েন্ট থেকে তার বেসিক্যালি ইন্টারস্টিশিয়াল হলে চলে যাচ্ছে। আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটা হচ্ছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই। আচ্ছা এখানে আচ্ছা শেষেই আমি লিখছি ঠিক করে দাও, এখানে লিখলে একটা বেশি সেন্টেন্স লিখতে হলে এখানে ধরবে না, সমস্যা করবে কেন, আমি পরেই ভালো করে লিখছি। এবারে তুমি যখন ভ্যাকেন্সি ডিফেক্ট নিয়ে কথাবার্তা বলছো, সেখানে হচ্ছে সাম ল্যাটিস সাইটস লেফট ভ্যাকেন্ট sites left vacant while the formation of a crystal, while the formation of a crystal। এটা হচ্ছে তোমার সিমিলার টু স্কটকি ডিফেক্ট
but the crystal should be নন আয়নিক। স্কটকি ডিফেক্টে আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে, ভ্যাকেন্সি ডিফেক্টে নন আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে। আর একই রকম করে যখন তুমি ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটাকে দেখবে, সেটা হচ্ছে সাম অ্যাটমস আর কি, মূলত সাম অ্যাটমস leave the usual lattice size and come to the interstitial hole. So some atoms leave the usual lattice size and come to the interstitial holes. ঠিক আছে, কেউ একজন কি মানে সামাও জয়েন করতে চাইছে নাকি? কি আসতে পারে, কেউ একজন মানুষ জয়েন করতে চাইছে, এখন এখন সে আবার জয়েন করতে চাইছে। সায়নের কি লিভ হয়ে গেছিল নাকি সায়ন? সেটা আবার পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেল সে? সায়ন আসছিল, সায়ন গেল কোথায়? আচ্ছা, কি বললাম? সাম atoms leave the usual lattice size and come to the interstitial holes. এটা হচ্ছে মানে সিমিলার টু Frenkel diffuse, but the crystal should be non-ionic. তাহলে ভেকেন্ট ইন্টারস্টিস ইফেক্ট এই দুটো তোমার একই রকমের। ভেকেন্সি ডিফেক্টের ক্ষেত্রে ওই স্কটকি ডিফেক্টের মতো তোমার ডেন্সিটিটা কমে যাবে, কিন্তু ইন্টারস্টিস ডিফেক্টের ক্ষেত্রে তোমার ডেন্সিটিটা তোমার একই থেকে যাবে। এটা আচ্ছা, তাহলে এমনিতে দেখো ডিফেক্ট ইন সলিড বলতে মূলত এই ফ্রেঙ্কেল ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট এই দুটো নিয়ে মূলত আলোচনাটা হয়। এবারে আমি আরো অ্যাডিশনালি এখানে যেহেতু তোমার ডিফেক্ট নিয়ে নর্মাল কথাবার্তা বলেছে, তার আশপাশের যে নর্মাল ডিফেক্টগুলো মানে মূলত পয়েন্ট ডিফেক্টটা, এই পয়েন্ট ডিফেক্টে যে বাকি পার্টগুলো সেটা একটুখানি আমি আলোচনা করে দিই। আমরা দেখো স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে যে মূল যে ক্যাটাগরিগুলো সেইগুলোকে আলোচনা করলাম। এটা এবার আমি চলে আসছি তোমার নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে, এবারে চলে আসছি। নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট দেখো, একটা নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট সেটা মানে মানে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে তোমার ওই যে এটা মেনটেন থাকবে না, মানে স্টোইচিওমেট্রিটা মেনটেন থাকবে না, অর্থাৎ ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা কিন্তু ল্যাটিস সাইড থেকে জাস্ট বেরোবে না বা অন্যত্র রিপ্লেস হবে না। অর্থাৎ দেখা গেল ক্যাটায়নটা চলে গেল তো অ্যানায়নটা রয়ে গেছে, বা অ্যানায়নটা চলে গেল তো ক্যাটায়নটা রয়ে গেছে। করে আলটিমেটলি ডিফেক্টিভ যে সলিডটা সেটা নন স্টোইচিওমেট্রিক সলিড বা বার্থেলোটীয় সলিড বা এই ধরনের ডিফেক্ট অনেক সময় এক্সট্রিনজিক ডিফেক্ট বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে দেখো এই যে নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, এটা অথবা এটা অনেক সময় বলা হয় এক্সট্রিনজিক ডিফেক্ট। আগে যেমন ইন্ট্রিনজিক ছিল, এখানে এক্সট্রিনজিক ডিফেক্ট। আর নন স্টোইচিওমেট্রিক কম্পাউন্ড কোনো সময় বার্থেলোডীয় কম্পাউন্ডও বলা হয়, এই জন্য এটাকে
বার্থো BRTH বার্থো লিডো বার্থোলিডো ডিফেক্টসও বলা হয় এগুলো। নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট অর এক্সট্রিনজিক ডিফেক্ট অর বার্থেলোডিও ডিফেক্টস আর কি। হ্যাঁ, এটা বানানটা মানে ভুল লিখি। BRTHOLLIDE বার্থেলাইড ডিফেক্ট। ঠিক আছে, এটা দেখো এই যে ডিফেক্টসটা তোমার মানে এই ক্ষেত্রে এটা হবে যে তোমার অনেক কম্পাউন্ড আছে যে যেখানে তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো তোমার এক্সাক্ট সেম প্রপোর্শনে নেই আর কি, মানে তোমার বেসিক্যালি তো পারফেক্ট ক্রিস্টাল হয়তো এক্সাক্ট প্রপোর্শনে থাকতো, কিন্তু হয়তো শুধু ক্যাটায়নটা বা শুধু অ্যানায়নটা এখান থেকে বেরিয়ে গেছে বলে তোমার স্টোইচিওমেট্রিটা মেনটেন থাকছে না। ঠিক আছে, এই যে আমি নামগুলো দেখলে তুমি বুঝতে পারো যে মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বলা হচ্ছে না, মানে তোমার কোথাও বেশি আছে কোথাও কম আছে সেই রেসপেক্টে মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট এরকম তোমার নামটা হচ্ছে। দেখো তোমাকে আমি এটা মানে ক্লাসিফিকেশন গুলো করলেই তোমার বুঝতে পারা যায়। এখানে আমি বলে দিচ্ছি যে মানে এই ডিফেক্ট গুলো কি হচ্ছে না, ডিউ টু দিস ডিফেক্ট this type of defects stoichiometry of the crystal is no longer exist, এটা মাথায় রাখতে হবে, no longer exist. This arises for various reasons. কি কি সেটা দেখো, তুমি যখন প্রথমে মেটাল এক্সেস ডিফেক্ট দেখছো, মেটাল এক্সেস ডিফেক্ট বা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিং ভ্যাকেন্সি, মেটাল এফএক্স ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি। আর দু নম্বর যেটা হতে পারে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন অ্যাট ইন্টারস্টিশিয়াল সাইড। দু নম্বর হতে পারে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু এক্সেস patterns at the interstitial holes। মানে ব্যাপারটা কিরকম দেখো, আমি ছবিতে তোমাকে দেখাই তাহলে তোমার পক্ষে ছবিটা দেখলে তোমার কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি একটা ক্রিস্টাল কনসিডার করছো, ধরো এই তোমার কত করে জায়গা আমি বলে দিই, একটা ধরো এই এ প্লাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস, এটা চলে গেল কোথায়, এ প্লাস, সরি এ প্লাস নয়, এটা মানে ক্যাটায়ন অ্যানায়ন তো
পাশাপাশি থাকবে না, ক্যাটায়নের পাশে অ্যানায়ন, অ্যানায়নের পাশে ক্যাটায়ন, এরকম ভাবে থাকবে। এটা হচ্ছে বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, এ হচ্ছে পারফেক্ট ক্রিস্টালটা। এবারে কি হলো, ধরো ধরো এইখান থেকে একটা অ্যানায়ন জাস্ট ভেকেন্ট হয়ে গেল, ভেকেন্ট হয়ে গিয়ে তার বদলে এখানে একটা ইলেকট্রন চলে এলো। ধরো এটা পুরো ভেকেন্ট হয়ে গেল, ভেকেন্টের বদলে তোমার ইলেকট্রন চলে এলো। তাহলে এই যে ডিফেক্টটা, এই ডিফেক্টটা হচ্ছে তোমার, দেখো এখানে ক্যাটায়নের পরিমাণ বেশি আছে বলে সেই ডিফেক্টটা মেটাল এক্সেস আছে। কেন মেটালটা এক্সেস হলো? কারণ এটা অ্যানায়নটা নেই বলে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে তোমার মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি। ঠিক আছে, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এটা হচ্ছে যে যে অ্যানায়ন leaves the anion is missing, anion is missing from a lattice site, or this vacant site is filled by electron for charge neutrality। মানে টোটাল ক্রিস্টালটা কিন্তু নিউট্রাল থাকবে। তাহলে চার্জ নিউট্রালিটির জন্য কি হবে, তোমার বেসিক্যালি ওই যে জায়গা থেকে অ্যানায়নটা ভেকেন্ট হয়ে গেল সেই জায়গাটায় একটা ইলেকট্রন ঢুকে যাচ্ছে। আচ্ছা, এবারে তোমার যদি ধরো থার্মাল এজিটেশন বা হিট টিট দিলে ওই যে ইলেকট্রনটা যেটা তোমার আছে সেই ইলেকট্রনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, করে সেইখান থেকে সে বিভিন্ন কালার তৈরি করতে পারে। সেই জন্য এই অ্যানায়নিক সাইট অকুপাইড বাই আনপেয়ার্ড ইলেকট্রন, একে বলা হয় তোমার এফ সেন্টার। তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য অ্যানায়নিক সাইট, মানে একটা অ্যানায়নিক সাইট ছিল, সেখানে অ্যানায়নটা চলে গেল, সেখানে ইলেকট্রন ঢুকে গেল। এই যে জায়গাটা, মানে এইটা আমি ধরো লাল করে দেখিয়ে দিই, এই যে জায়গাটা, এই যে জায়গাটা একটা অ্যানায়নিক সাইট। সেই অ্যানায়নিক সাইট থেকে তোমার বেসিক্যালি অ্যানায়নটা বেরিয়ে গেছে, এখানে ইলেকট্রন ঢুকে গেছে। তাহলে এইটাকে বলা হয় এফ সেন্টার। অ্যানায়নিক সাইট filled with unpaired electron is called the F center। এটা বলে এফ সেন্টার, বা অনেক সময় একে বলে কালার সেন্টার বলা হয়। এ কিন্তু কালার দেয়, অর কালার সেন্টার, এফ সেন্টার বা কালার সেন্টার। ধরো সোডিয়াম ক্লোরাইডের যে কালারটা তুমি পাও আর কি, যে ভিজিবল লাইট পড়লে, হ্যাঁ, ওই যে কালার সেন্টার থাকে, এবং সেই কালার সেন্টারটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায় বলে যে ইয়েলো কালার যেটা দেখতে পাও, সেটা কিন্তু বেসিক্যালি কালার সেন্টারের জন্য। তাহলে ইন সোডিয়াম ক্লোরাইড ইয়েলো কালার appears due to presence of F center। কালার সেন্টার এফ সেন্টারের জন্য তুমি এই কালারটাকে দেখতে পাচ্ছ। এছাড়া ধরো লিথিয়াম ক্লোরাইডের যে পিঙ্ক কালার, পটাশিয়াম ক্লোরাইডের যে ভায়োলেট কালার, কেবিআরের যে ব্লু গ্রিন কালার, সবটাই হচ্ছে তোমার এফ সেন্টারের জন্য। ঠিক আছে, মানে এখানে যেমন সোডিয়াম ক্লোরাইড ইয়েলো কালারটা এর জন্য অ্যাপিয়ার করছে। এবারে কেসিএল যদি নাও, কেসিএল এর যে কালারটা হয় সেটা হচ্ছে ভায়োলেট কালার। লিথিয়াম ক্লোরাইড তার কালারটা হচ্ছে পিঙ্ক কালার। এছাড়া ধরো তোমার কেবিআর ব্লু গ্রিন কালার, এটা হচ্ছে all are due to presence of color center of F center। এটা তাহলে বুঝতে পারলে যে
তোমার এই যে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি, জাস্ট মানেটা কি পরিষ্কার তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে আর একটা ছবি দেখো, ধরো ধরো এইটা আগের মতো আমি দেখাচ্ছি, ধরো এ প্লাস, বি মাইনাস, এ প্লাস, বি মাইনাস, বি মাইনাস, এ প্লাস, 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 পারফেক্ট ক্রিস্টালটা। এবারে কি হলো, কোন একটা ল্যাটিস পয়েন্ট থেকে ধরো এই তোমার অ্যানায়নটা জাস্ট কিন্তু মিসিং হয়ে গেছে, সরি সরি সরি, এটা তো আগেরটা হলো, বি মাইনাস। এবারে কি হচ্ছে, কোন একটা এক্সট্রা ক্যাটায়ন সে ধরো ইন্টারস্টিশিয়াল হোলের মধ্যে তোমার চলে এসেছে, এখানে ধরে না তোমার আর একটা এক্সট্রা ক্যাটায়ন ধরে চলে এসেছে। তাহলে এই যে ইম্পিউরিটিটা, সেখানে কি হলো, মেটাল এক্সেস ডিফেক্ট হলো, কারণ মেটালটা মানে অ্যানায়নের থেকে ক্যাটায়ন বেশি আছে, হ্যাঁ, বা নন মেটালের থেকে মেটালটা বেশি আছে, সেই জন্য মেটাল এক্সেস হচ্ছে। কিন্তু এখানে এক্সট্রা কেন হলো, তো কারণটা হচ্ছে একটা এক্সট্রা ক্যাটায়ন সে ইন্টারস্টিশিয়াল হলে চলে এসেছে বলে। তাহলে এই যে সিচুয়েশনটা, এটা কি হচ্ছে না, এটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু presence of an extra cation in the interstitial hole. The metal excess defect due to presence of an extra cation in the interstitial holes. ঠিক আছে, আচ্ছা, এর যে পারফেক্ট এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে যে তোমার জিঙ্ক অক্সাইড। দেখো এই জিঙ্ক অক্সাইড যে গরম করলে ইয়েলো কালারটা হয়, সেটা কেন আসে না, জিঙ্ক অক্সাইড সে যখন তোমার গরম করা হয়, সে বেসিক্যালি Zn2+ তৈরি করে, প্লাস অক্সিজেন তৈরি করে ফেলে, প্লাস তোমার দুটো ইলেকট্রন তৈরি করে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যে জিঙ্ক অক্সাইড সে এই জিঙ্ক অক্সাইড সে অক্সিজেনটাকে লুজ করে যে এক্সট্রা ক্যাটায়নটা তৈরি করছে, সেই ক্যাটায়নটা তোমার ইন্টারস্টিশিয়াল হলে চলে যাচ্ছে। তার মানে এই যে এটা 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 কি করে হচ্ছে না, হিট করার পরে, মানে জিঙ্ক অক্সাইড যখন তুমি হিট করছো, Zn2+ হাফ O2 প্লাস দুটো ইলেকট্রন তৈরি হয়েছে, এবং অক্সিজেনটা ধরো বেরিয়ে চলে গেল, অক্সিজেনটা বেরিয়ে চলে গেল, এইটা হচ্ছে তোমার এক্সট্রা cation that occupies the interstitial holes. এক্সট্রা ক্যাটায়ন যেটা তোমার ইন্টারস্টিশিয়াল হোল তৈরি করছে, এবং যখন এই যে কম্পাউন্ডটা, সেটা 1+ ডেল্টা অক্সিজেন তোমার হয়ে যাবে, কারণ এমনি যতক্ষণ জিঙ্ক ছিল, হ্যাঁ, তখন তার সঙ্গে হচ্ছে মানে অ্যাকচুয়ালি জিঙ্ক মানে অক্সিজেন যতটা আছে স্টোইচিওমেট্রি মেনটেন করে, যটা অক্সিজেন তটা জিঙ্ক থাকার কথা, তো জিঙ্ক এখানে বেশি আছে বলে তোমার অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা Zn1+ ডেল্টা ও এটা। আচ্ছা, এবারে এই তোমরা একটা জিনিস পরে দেখবে, যে যদি কোনো একটা কম্পাউন্ডে তোমার জিঙ্ক থাকে না, মানে কোনো একটা মিক্সচার তোমাকে দেওয়া, যেখানে যদি জিঙ্ক অক্সাইড থাকে, জিঙ্ক অক্সাইড গরম করলে তার হালকা হলদে কালার হয়, আবার ঠান্ডা হলে সে কালারলেস হয়ে যায়। তাহলে এই যে গরম করলে এক্সেস রংটা হচ্ছে, এবং হলে তোমার ঠান্ডা হলে সে কালারটা থাকছে না, তার কারণটা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো না তোমার ট্র্যাপড হয়ে আছে। যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, সেই ইলেকট্রনগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, এবং সে বেসিক্যালি তোমার কালার তৈরি করে, হ্যাঁ, এইটা সেখানে হাই টেম্পারেচারে জিঙ্ক অক্সাইড কিন্তু তোমার কালার তৈরি করছে, মানে মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, মানে কি বলবো, যে এইখানে ধরো এই মানে জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে একটা ইন্টারস্টিশিয়াল হলে হচ্ছে তোমার এই ক্যাটায়নটা আছে, আর একটা ইন্টারস্টিশিয়াল হলে তোমার এটা আমি এটা আসলে লেখা হয়নি,
আর একটা ইন্টারস্টিশিয়াল হলে তোমার ইলেকট্রনটা আছে, আর একটা ইন্টারস্টিশিয়াল হলে তোমার ইলেকট্রনটা আছে। তাহলে এই ইলেকট্রনটা তৈরি হচ্ছে জিঙ্ক অক্সাইডকে গরম করে, আর আর জিঙ্কটা তৈরি হচ্ছে থেকে গরম করে। এবারে যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, এই ক্যাটায়নগুলো একটা ইন্টারস্টিশিয়াল হোল থেকে আরেকটা ইন্টারস্টিশিয়াল হলে যাবে, আর ইলেকট্রনটা তোমার একটা ইন্টারস্টিশিয়াল হোল থেকে আরেকটা ইন্টারস্টিশিয়াল হলে যাবে। তার মানে when zinc oxide is heated, when zinc oxide is heated, the Zn2 plus and electron move from one interstitial hole to another, one interstitial hole to another। হ্যাঁ, একটা ইন্টারস্টিশিয়াল হোল থেকে অন্য ইন্টারস্টিশিয়াল হোলে যাচ্ছে আর কি, ঠিক আছে। বুঝছো? এবার এই ইলেকট্রনগুলো, these electrons can be excited to higher energy level by absorbing visible light। when it comes back, বা comes back ও বলতে হবে না, this imparts yellow color। হ্যাঁ, এটা মানে এই যে জিঙ্ক অক্সাইড থেকে Zn2 প্লাস এবং ইলেকট্রন তৈরি করে, তুমি যখন টেম্পারেচারটা বাড়াচ্ছ, হ্যাঁ, তখন সেটা when জিঙ্ক অক্সাইড হিটেড, যখন গরম করা হচ্ছে আর কি, তখন Zn2 প্লাস এবং ইলেকট্রনটা, মানে যখন জিঙ্ক অক্সাইড ভেঙে গেল, ভেঙে গিয়ে হচ্ছে Zn2 প্লাস এবং ইলেকট্রন তৈরি করলো, সেই জিঙ্ক Zn2 প্লাস এবং ইলেকট্রনগুলো ইন্টারস্টিশিয়াল হলে আছে। এবার তোমার টেম্পারেচার বাড়ালে হচ্ছে এরা একটা পজিশন থেকে আরেকটা পজিশনের দিকে যা জাম্প করতে পারবে, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে জাম্প করলে তোমার ওই মানে তোমার ইলেকট্রনটা পার্টিকুলারলি ধরো একটা মানে এটা পরে কালারের কারণ তোমাকে বলবো আর কি, একটা ইলেকট্রনিক এনার্জি লেভেল থেকে আরেকটা ইলেকট্রনিক এনার্জি লেভেল যখন যাচ্ছে তখন অ্যাবজর্পশন করছে। এবার এক্সাইটিং ইলেকট্রন স্টেটে যাওয়ার পরে সে যখন আবার নিচের লেভেলে নেমে আসছে, তখন বেসিক্যালি এমিশন হচ্ছে এবং তখন সে ইয়েলো কালারটা দেখাতে পারছে। কিন্তু জিঙ্ক অক্সাইডের মজা হচ্ছে গরম করলে ইয়েলো কালার, ঠান্ডা হলেই কালারলেস, মানে সাদা হয়ে যায়। এইটা তাহলে এটা হলো দেখো, দুটি হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট হলো এবং মেটাল এক্সেস ডিফেক্ট হওয়ার তোমার কারণটা তুমি বুঝতে পারলে। এটা আর একটা হচ্ছে তোমার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। নেক্সট চলে এসছো তোমার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, আচ্ছা, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের ক্ষেত্রে কিছুই না, ওই ক্যাটায়নটা এখানে মিসিং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মানে তোমার মানে এক্ষেত্রে হচ্ছে one or more cations are missing from the ল্যাটিস সাইড। তাহলে মিসিং হয়ে যায় ল্যাটিস সাইড থেকে, তাহলে অ্যানায়নটা এক্সেস হয়ে যাচ্ছে, তখন মেটালটা ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, আর অ্যানায়নটা বা নন মেটাল তোমার এক্সেস হয়ে যাচ্ছে। তাহলে ওয়ান অর মোর ক্যাটায়নস আর মিসিং ফ্রম দ্য ল্যাটিস সাইডস and forms and forms metal deficiency defects। আচ্ছা, এক্ষেত্রে না ওই চার্জ নিউট্রালিটিতে কিন্তু মেনটেন হবে না। মানে ধরো তোমার কি হচ্ছে বলে দিচ্ছি, মানে চার্জ, সরি, চার্জ নিউট্রালিটি একটা অন্য রকম ভাবে মেনটেন হবে আর কি, সেটা কি করে তোমার যেটা বলছি। মানে ধরো এরকম হলো, ধরো আয়রন অক্সাইডটাকে তুমি এক্সাম্পল হিসেবে দেখো, আয়রন অক্সাইড,
তাহলে আয়রন অক্সাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে, ধরো 1 2 3 ধরো ধরো এমনি আয়রন অক্সাইডের ক্ষেত্রে Fe2+ আর O2-, Fe2+, O2-, O2-, Fe2+, O2-, Fe2+, Fe2+, O2-, Fe2+, O2-, O2-, Fe2+, O2-, Fe2+, এরকম ধর এইটা হচ্ছে আমার পারফেক্ট ক্রিস্টালটা। এবার কি হচ্ছে, এইখান থেকে ধরে নাও এই Fe2+টা তোমার মিসিং হয়ে গেল, তাহলে পরিষ্কার এটা মেটাল ডেফিসিয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এবারে চার্জ নিউট্রালিটিটা মেনটেন থাকার জন্য কি হচ্ছে না, এই এখানে স্ট্রাকচারটা কি হয়ে যাবে, এক্ষেত্রে হচ্ছে FeO, সেখানে অক্সিজেনের তুলনায় এফিটা সেটা তোমার কমে যাচ্ছে, এখানে এফিটা ধরো দেখা গেল এটা 1- ডেল্টা হলো, আগে থেকে জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে 1+ ডেল্টা হয়েছে, এখানে এফিটা হচ্ছে 1- ডেল্টা হয়ে গেল। হ্যাঁ, এটা তোমার আয়রনের ক্ষেত্রে হয়, নিকেলের ক্ষেত্রে হয়, ইত্যাদি। এবারে চার্জ নিউট্রালিটিটা মেনটেন হবে কি করে, যেটা হচ্ছে যে এই যে এখানে দুটো তো পজিটিভ মানে ক্যাটায়ন তোমার চলে গেল, এখান থেকে তো বেসিক্যালি মানে দুটো ক্যাটায়ন মানে দুটো চার্জ, দুটো পজিটিভ চার্জ তো মিসিং হয়ে গেল, তার মানে অ্যানায়নের চার্জ তোমার এক্সেস হয়ে যাবে। তখন কি হচ্ছে, নিয়ার বাই দুটো ক্যাটায়ন, সেটা কি হয়ে যাচ্ছে, দুটো নিয়ার ক্যাটায়ন দুটো তোমার এই ফেরাসের বদলে ফেরিক তৈরি করে ফেললো। এইটা দেখো তোমার এই যে Fe3+ আর Fe3+, বাকি সবাই Fe2+, তাহলে একটা Fe2+ যেমন ভেকেন্ট হয়েছে, তার বদলে দুটো Fe2+ বেসিক্যালি Fe3+ কনভার্টেড হয়ে গেছে, যাতে করে টোটাল চার্জটা কিন্তু এখানে মেনটেন থাকে। তাহলে এই মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট যেটা তুমি এখানে দেখছো, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার এই সিচুয়েশনটা হচ্ছে যে তোমার একটা ক্যাটায়ন তার ল্যাটিস পয়েন্ট থেকে মিসিং হয়ে গেল বটে, কিন্তু তার বদলে তার হায়ার ভ্যালেন্সি মানে যে মানে অন্যান্য যে জায়গাগুলোতে Fe2+ ছিল, সেই জায়গাগুলো তোমার Fe3+ দিয়ে রিপ্লেস হলো। মানে একটা এখানে Fe2+ যেহেতু দুটো পজিটিভ চার্জ যেহেতু চলে গেল, তাহলে অন্য দুটো Fe2+ Fe3+ কনভার্টেড হয়ে যাবে, যাতে করে এই চার্জটা তোমার ব্যালেন্স হয়ে যায়। এইটা ঠিক আছে, এটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তাহলে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা বুঝতে পারছো, এবং কোন পার্টিকুলার কেসে বা কোন এক্সাম্পলের ক্ষেত্রে সিচুয়েশনটা হচ্ছে, ঠিক আছে, পরিষ্কার। তাহলে মানে when one Fe2+ is missing, then two nearby cationic sites, then in the two nearby cationic sites Fe2+ will be replaced by two Fe3+. তো দুটো ক্যাটায়নিক সাইডে একটা Fe2+ will be replaced by Fe3+। মানে টুটা তো অলরেডি লেখা আছে এখানে, তাহলে Fe2+ will be replaced by Fe3+। কি এটা পরিষ্কার, কারো অসুবিধা আছে? ঠিক আছে তো। আর আরেকটা যেটা স্টোইচিওমেট্রিক ডিফেক্টের মধ্যে লাস্ট যেটা, সেইটা হচ্ছে তোমার ইমপিউরিটি ডিফেক্ট।
আচ্ছা, ইম্পিউরিটি ডিফেক্টের ব্যাপার হচ্ছে কি, দেখো আগের ক্ষেত্রে কি হচ্ছে, যে তোমার ওই যে ক্রিস্টালটা তুমি কনসিডার করছো সেই ক্রিস্টালটাই আছে, কোথাও ক্যাটায়ন মিসিং, কোথাও অ্যানায়ন মিসিং, ইত্যাদি ইত্যাদি। এবারে যদি এরকম সিচুয়েশন হয়, ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের কোনো একটা ক্রিস্টাল কনসিডার করছো, এবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে জাস্ট কয়েকটা জায়গাতে তুমি যখন ওটায় লিথের অ্যামাউন্ট অফ স্ট্রনশিয়াম ক্লোরাইড তুমি একসাথে দিচ্ছ, তখন দেখতে পাচ্ছ কয়েকটা Na প্লাসের পজিশন সে বেসিক্যালি Sr2+ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। তার মানে কি, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে স্ট্রনশিয়াম ক্লোরাইড ঢুকে গেল। সেই ধরনের যে ডিফেক্টগুলো তাকে বলা হচ্ছে ইম্পিউরিটি ডিফেক্ট। তার মানে ইম্পিউরিটি ডিফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা কোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হবে যেখানে হচ্ছে কোনো একটা আয়ন রিপ্লেস হয়ে যাবে একটা পুরো অন্য একটা কম্পাউন্ডের অন্য একটা আয়ন দিয়ে। তাহলে এই টাইপের ডিফেক্টসে, in these defects one ion of a particular ionic compound will be replaced by ions of other ionic compound। এটা ধরো তুমি যদি মানে in a sodium chloride crystal, Na plus can be replaced by strontium 2 plus, which is obtained from SrCl2। ট্রনশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, আর সোডিয়াম ক্লোরাইড একসাথে মিশে যখন তুমি ক্রিস্টালটাকে তৈরি করছো, হ্যাঁ, মানে আমি সোডিয়াম ক্লোরাইড এবং স্ট্রনশিয়াম ক্লোরাইড দুজনকে একসাথে রেখে যখন তুমি NaCl এর ক্রিস্টাল ফেলার চেষ্টা করছো, তখন Na প্লাস আয়ন মানে সোডিয়াম ক্লোরাইডের একটা FCC স্ট্রাকচার হয় আর কি, তাই Na প্লাসের পজিশনটা বেসিক্যালি রিপ্লেস হয়ে যাচ্ছে স্ট্রনশিয়াম 2+ দিয়ে। তাহলে ইন এ সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল Na plus ion can be replaced by strontium 2+, which is obtained from SrCl2। এইটা। আচ্ছা, এখানে একটা কিন্তু ব্যাপার আছে যে চার্জ নিউট্রালিটির জন্য একটা স্ট্রনশিয়াম 2+ কিন্তু দুটো Na প্লাসকে রিপ্লেস করবে। এটা মাথায় রাখবে যে ফর চার্জ নিউট্রালিটি ওয়ান Sr2+ can replace two Na প্লাস। এটা মাথায় রাখবে, মানে চার্জ নিউট্রালিটির জন্য হচ্ছে একটা Sr2+ দুটো Na প্লাসকে তোমার রিপ্লেস করবে। এটা তুমি মাথায় রাখবে। এবং এই ধরনের সিচুয়েশন হচ্ছে অন্যান্য কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধরো সিলভার ক্লোরাইড তার সঙ্গে ক্যাডমিয়াম ক্লোরাইড তুমি মেশাচ্ছ, এন্ড Ag+টা রিপ্লেস হতে পারে হচ্ছে ক্যাডমিয়াম 2+ এর ক্ষেত্রে। তাহলে ইন AgCl crystal 2 Ag+ can be replaced by 2 Ag+ can be replaced by 1 cadmium 2+, which is obtained from ক্যাডমিয়াম ক্লোরাইড। ক্যাডমিয়াম ক্লোরাইড থেকে ক্যাডমিয়ামটা হবে ক্যাডমিয়াম 2+ হিসেবে, তাহলে Ag+টা যখন ক্যাডমিয়াম 2+ দিয়ে রিপ্লেসড হবে, তাহলে দুটো Ag+ অ্যাকচুয়ালি রিপ্লেস করবে একটা ক্যাডমিয়াম 2+। এটাই লিখেছি 2 Ag+ ক্যান বি রিপ্লেসড বাই 1 তোমার Cd2+। ঠিক আছে, এরকম সব আরো অনেক সিচুয়েশন তুমি দেখতে পাবে আর কি। ধরো লিথিয়ামের ক্ষেত্রে, লিথিয়াম অক্সাইডের ক্ষেত্রে, হ্যাঁ, মানে ধরো এই ইন lithium oxide crystal 1 lithium plus
can be replaced by one nickel 2 plus, which is obtained from nickel oxide crystal. Nickel oxide. ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই ইম্পিউরিটি ডিফেক্টসটাও একটুখানি তুমি ভালো করে মাথায় রাখবে। দেখো, এই ডিফেক্টস নিয়ে মোটামুটি এইটুকু জানলেই হবে, বুঝলে? মানে দেখবে এই পরীক্ষা যেসব কোশ্চেন টোশ্চেন পড়েছে এইটুকু জায়গার মধ্যেই আছে, এবং সেটা সার্টেনলি হচ্ছে তোমার আমাদের এর মধ্যেই থাকে আর কি। মানে এই যে পয়েন্ট ডিফেক্ট নিয়ে যতটুকু আলোচনা করলাম সেইটুকু জায়গার মধ্যেই মোটামুটি এইসবগুলো থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট এইখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেমই বিভিন্ন সময়ে ঘুরে ফিরে পড়েছে, সেই নিউমেরিক্যাল প্রবলেমটাকে দিচ্ছি। সেই নিউমেরিক্যাল প্রবলেমটা দেখো তোমরা করতে পারছো কিনা, একটু ভালো করে খেয়াল করো। এই যে লাস্ট যে পয়েন্টটা বললাম ইম্পিউরিটি ডিফেক্ট, তার বেসিসই এই পার্টিকুলার নিউমেরিক্যাল প্রবলেমটা। আমি ধরো এইখানেই বলে দিচ্ছি, একটা ধরো প্রবলেমের কথা বলছে, নিউমেরিক্যাল প্রবলেম, এইখানেই প্রবলেমটা দিই যাতে করে একটা ইম্পিউরিটি ডিফেক্টের প্রবলেম তুমি বুঝতে পারো। বলা হচ্ছে কি না, ইফ সোডিয়াম ক্লোরাইড ইজ ডোপড with 10 to the power minus 3 mole percent of strontium chloride, what is the concentration of cation vacancy? এই প্রবলেমটা খুব ভালো করে দেখো। দেখো মানে বেসিক্যালি তুমি একটা জিনিস মাথায় রাখো, যে আমি সোডিয়াম ক্লোরাইডকে ডোপ করছি 10 টু the power minus 3 মোল পার্সেন্ট অফ স্ট্রনশিয়াম ক্লোরাইড দিয়ে। মানে প্রতি ধরো মানে 1000 ভাগের মধ্যে 1 ভাগ আছে স্ট্রনশিয়াম ক্লোরাইড, ঠিক আছে? প্রতি 1000 ভাগের মধ্যে 1 ভাগ আছে তোমার তোমার আর কি, মানে মানে 10 টু the power 3 মোল পার্সেন্ট আর কি তুমি স্ট্রনশিয়াম ক্লোরাইড দিয়ে তুমি যখন করছো। দেখো, যেটা এর আগে যেটা আমি বললাম যে চার্জ নিউট্রালিটির জন্য একটা SR2 প্লাস দুটো Na প্লাসকে রিপ্লেস করবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে Na প্লাসের চার্জ হচ্ছে একটা, স্ট্রনশিয়াম ক্লোরাইড থেকে যে স্ট্রনশিয়াম 2 প্লাস পাচ্ছ তার চার্জ হচ্ছে দুটো, সেখানে একটা স্ট্রনশিয়াম 2 প্লাস বেসিক্যালি দুটো Na প্লাসকে রিপ্লেস করবে। সেটাকে মাথায় রাখবে। মাথায় রেখে তুমি আমায় বলো যে ইফ সোডিয়াম ক্লোরাইড ইজ ডোপ উইথ 10 টু the power minus 3 মোল পার্সেন্ট অফ স্ট্রনশিয়াম ক্লোরাইড, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন ভ্যাকেন্সিস। তার মানে কি, মানে বেসিক্যালি দেখো না, যখন আমি এই যে এখানে আমি যেটা বলতে চাইছি, যে ধরো তুমি যখন মানে এখানে একটা ছবিটা আঁকি, ধরো তুমি যখন এই ইম্পিউরিটি ডিফেক্টটাকে দেখলে, ধরে নাও একটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তুমি কনসিডার করছো। ধরো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তুমি কনসিডার করছো, ধরো এই 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 ধরো এই 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 অত ভালো করে গোল গোল আঁকতে পারছি না। ধরো এখানে মানে জায়গায় ছবিগুলো আমার তো ভালো আঁকা হয়নি, হ্যাঁ, তোমরা ভালো করে আঁকবে তাহলে হবে। ধরো সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তুমি কনসিডার করছো, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল যখন কনসিডার করছো তখন এখানে কি আছে না Na প্লাস Cl মাইনাস, 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 Na প্লাস Cl মাইনাস,
Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এই তো আছে। এবার এখানে কি হচ্ছে, এখানে যখন স্ট্রনশিয়াম ক্লোরাইড দিয়ে তুমি ডোপ করাবে, ধরো এই একটা Na প্লাস এর পজিশন ধরো ফাঁকা হলো, এই একটা Na প্লাস এর ধরো পজিশন ফাঁকা হলো, তাহলে দুটো পজিশন ফাঁকা হয়ে জন্য কি হচ্ছে না, এই দুটো জায়গার মধ্যে একটায় Sr2+ ঢুকে গেল, আর এইটা কিন্তু তোমার ফাঁকা থেকে যেতে হবে, কারণ তোমার দুটো Na প্লাস বেরোলে একটা স্ট্রনশিয়াম প্লাস তো সেই জায়গাটাকে, মানে সেই জায়গাটাকে নেবে, তাহলে একটা অটোমেটিক্যালি ফাঁকা থেকে যাবে। তাহলে এবারে সেটাই বলা হচ্ছে যে তুমি যদি এই 10⁻³ মোল% স্ট্রনশিয়াম ক্লোরাইড দিয়ে তুমি যদি ডোপ করো, তাহলে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন ভ্যাকেন্সি, এই যে ক্যাটায়ন কতগুলো এই যে ফাঁকা ভ্যাকেন্সি তোমার তৈরি হবে। তার মানে ব্যাপারটা কিছুই না, তোমার যতগুলো Sr2+ ঢুকবে ততগুলো ফাঁকা পড়ে থাকবে, তাই না? যতগুলো Sr2+ ঢুকবে, একটা Sr2+ যখনই ঢুকছে সে দুটো Na+ কে বের করে দিচ্ছে, মানে কি যতগুলো Sr2+ ঢুকবে তটা ভ্যাকেন্সি থেকে যাবে, তাই না? বুঝতে পেরেছো? তার মানে নাম্বার অফ ক্যাটায়নিক ভ্যাকেন্সি সেইটা বেসিক্যালি হবে কি, নাম্বার অফ strontium 2+ present in the doped NaCl crystal। একটা ডোপড Na+ ক্রিস্টালের মধ্যে কতগুলো Sr2+ আছে সেইটাই হবে তোমার ভ্যাকেন্সির সংখ্যাটা। সেই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা হয়ে যাচ্ছে, দেখো তোমার অ্যাভোগাড্রো নাম্বার যদি 6.023 × 10⁻23 হয়, এত মোল ইনভার্স হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বারটা, অর্থাৎ এক মোলে কতগুলো ওরকম Sr2+ থাকে। কিন্তু আমি নিয়েছি কত, 10⁻³ মোল%, অর্থাৎ 10⁻³/100। হ্যাঁ, মানে একটা স্ট্রনশিয়াম ক্লোরাইড যে মলিকুল থেকে একটাই strontium 2+ তুমি পাবে, strontium 2+ এর পরিমাণটা কত হবে, তোমার 10⁻³ মোল%, মানে তাহলে কত মোল আছে, 10⁻³ ডিভাইডেড বাই 100, তাকে তুমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিলে সেই সংখ্যাটা, সেই সংখ্যাটা তাহলে কত হবে, 0 10⁻5 হলে 10⁻18, তাহলে 6.023 × 10⁻18, দিস উইল বি দ্য অ্যান্সার। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, দেখো তো কোনো অসুবিধা আছে কিনা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইটা তাহলে এইখান থেকে এই ডিফেকশন ক্রিস্টাল থেকে এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু তোমার আসতে পারে আর কি, সেটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আমরা এই ডিফেক্টিং সলিড সেইটাকে নিয়েই আমাদের সময়টা চলে গেল। এটাকে যদি আমাদের ওই পিপিটি দিয়ে আমি ব্যাপারটাকে করে ফেলতাম, এটা খুব ঝড়ের গতিতে হয়ে পড়তো, কিন্তু আমি সামহাও পিপিটিতে খুঁজে পেলাম না। পিপিটিটাকে খুঁজে পেলে তাহলে আমার এই কাজটা তাড়াতাড়ি করে ফেলা হতো। যাকগে আমি লিখে 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 পুরো জিনিসটাকে করে ফেললাম। তা দেখো এই যা বলেছি এখন পর্যন্ত তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা দেখো। ঠিক আছে, আর একটা দিন না হয় আমরা এটার পিছনে জাস্ট দেবো। আমি আরো দু একটা জিনিস একটুখানি বলতে চাইছি আর কি, প্যাকিং অফ এ ক্রিস্টাল নিয়ে আরো দু চারটে কথাবার্তা অ্যাকচুয়ালি বলার দরকার আছে, সেটা না হয় নেক্সট দিনে বা অন্য একটা পার্টিকুলার দিনে বলবো। যা আলোচনা করেছে সেই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কিনা দেখো। মানে তুমি যদি সিলেবাস দেখো তাহলে সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা আমাদের হয়ে গেল, কিন্তু দু একটা অ্যাডিশনাল জিনিস একটু তোমাদের করতে হবে। হ্যাঁ, দু একটা অ্যাডিশনাল জিনিস একটু তোমাদের করতে হবে। তাহলে প্রথম থেকে খেয়াল করো, এই জায়গাটা থেকে পরীক্ষার কোশ্চেন খুব আসে ডিফেক্টিং সলিড থেকে। হ্যাঁ, তাহলে আমরা এই 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 ফার্স্ট পার্টটাকে নিয়ে আলোচনা করতে করতে আমাদের সময়টা চলে গেল এটা। আর প্যাকিং ইন এ ক্রিস্টাল, সেইখানে না এই কোঅর্ডিনেশন নাম্বার, প্যাকিং ইন এ ক্রিস্টাল, এইগুলো আসলে এই কনটেক্সটেও পড়তে পারো। আবার ওই তোমার বন্ডিং যেখানে আছে, বন্ডিং এ যেখানে আয়নিক বন্ডিং আছে সেখানেও তুমি এটাকে পড়তে পারো, যাকে দুটো পরপর পরপর করে একসাথে তোমার হয়ে যাবে আর কি। সেটা অসুবিধা হবে না, মানে এটা সলিডের মধ্যেও তুমি ভাবতে পারো, আবার ওদিকে কেমিক্যাল বন্ডিং এর মধ্যেও ভাবতে পারো। আর কিছু অ্যাডভান্স রিসোর্সের যেগুলো বলছিলাম সেগুলো তোমাদের মানে সিলেবাসে নেই, কিন্তু দু একটা ইনফরমেশন একটুখানি জেনে রাখা দরকার। হিট ক্যাপাসিটি অফ সলিড নিয়ে একটুখানি ইনফরমেশন, ডুলং পেটিস ল এই টাইপের একটু ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। মিলার ইন্ডিসেস বলতে কি বোঝায় সেটাকে তোমার বুঝতে হয়। আর ক্রিস্টাল প্লেন বলতে আমি কি বুঝছি সেটাকে তোমার একটুখানি বুঝতে হবে, এবং ইন্টারপ্ল্যানার স্পেসিংটা তোমাকে বুঝতে হবে। তারপর আরও একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তোমার ধরো 2 ডাইমেনশনে
তুমি যে ওই যে স্কোয়ার পেয়েছিলে, রেক্ট্যাঙ্গেল পেয়েছিলে, হেক্সাগন পেয়েছিলে, যেগুলো ইউনিট সেলের রোল প্লে করতে পারে, রম্বস পেয়েছিলে যেটা ইউনিট সেলের রোল প্লে করতে পারে, কিন্তু কোনো একটা রেগুলার পেন্টাগন বা রেগুলার হেপ্টাগন কেন তোমার একটা মানে ভ্যালিড ইউনিট সেল হিসেবে ব্যবহৃত হতে পারছে না আর কি, সেটা একটুখানি দেখার দরকার পড়ে। সেই টাইপের দু চারটে জিনিসপত্র কিন্তু এখনো বলার স্কোপ আছে। এটা তো দেখো, তাহলে আমি যে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো, ধীরে ধীরে বলেছি। হুম, ঠিক আছে। তাহলে আমরা যেটা আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে একদম ক্যাটাগরিক্যালি আমি বলে দিচ্ছি আর কি, আমি আর একটা ক্লাস না হয় এটার জন্য দিই। হ্যাঁ, একটা ক্লাস, তার সঙ্গে কিছু ডাউটস টাউটস ক্লিয়ার করে নেবো আর কি। তাহলে একটা ক্লাসে হচ্ছে তোমার এই প্যাকিং ইন এ ক্রিস্টাল, সেই কনটেক্সটে ওই কোঅর্ডিনেশন নাম্বার, তারপর টেট্রাহেড্রাল অ্যান্ড অক্টাহেড্রাল হোলস, এগুলোকে দেখা একটুখানি আর কি। এই একটা পার্ট একটুখানি দেখা। আচ্ছা, রেডিয়াস রেশিও রুল একটা আছে, সেই রেডিয়াস রেশিও রুল সেইখান থেকে বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়, সেইটা আমি এই কনটেক্সটে বলে দেবো, যদিও এটা তোমার বন্ডিং এর মধ্যে পড়ে। হ্যালো, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি একটা আওয়াজ হতে আরম্ভ হয়ে গেল। আচ্ছা, এই রেডিয়াস রেশিও রুলটাকে বলবো, এটা যদিও তোমার এই স্টেটস অফ ম্যাটারের মধ্যে নেই, এটা কেমিক্যাল বন্ডিং বা আয়নিক বন্ডিং এর মধ্যে এটা আছে, সেটা সলিডের সঙ্গে অ্যাসোসিয়েটেড বলে আমি পরের দিন না হয় এই পার্টটাকে একটু বলে দেবো। রেডিয়াস রুল সেটা হচ্ছে আয়নিক বন্ডিং, সেই কনটেক্সটে এটা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, কয়েকটা মানে মানে স্পেশাল মানে ক্রিস্টাল স্ট্রাকচার, সাম সাম এক্সাম্পলস অফ ক্রিস্টাল স্ট্রাকচার, সেগুলো একটুখানি দেখা। মূলত ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এক্সেট্রা, এদের ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন দেখতে, এগুলোকে দেখা। আর কিছু অ্যাডভান্স রিসোর্স, এইটা একটুখানি জাস্ট আমি পড়ে নেবো আর কি, ঠিক আছে। তাহলে পরের দিন না এই কটা জিনিস একটুখানি বলে নেবো, আর একটা দিন আমি সলিডে দিই আর কি। আর তার সাথে সাথে ওই এমসিকিউ আমি পাঠিয়ে দেবো, এমসিকিউ ডিসকাশনসটা হয়ে যাবে, মানে একটা ক্লাসের মধ্যে এটা আমরা করে নেবো। তো আজকে এই পর্যন্তই থাক। এন্ড অফ লেকচার। দেখো, মানে ওভারঅল কন্টেন্ট ওয়াইজ হচ্ছে অনেক কম জিনিস পড়ানো হয়েছে, কিন্তু ব্যাপারগুলো একটু বোরিং। হ্যাঁ, একটুখানি বেশি তাড়াহুড়ো করলে হবে না, একটু ধীরে ধীরে এই জিনিসটাকে করতে হবে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো মনে রাখা খুব অসুবিধা হয়। হ্যাঁ, যে একটা সাথে আর একটা কি তফাৎ আছে, ফ্রেঙ্গেল টেপের স্পটকি ডিফেক্টের মধ্যে তফাৎগুলো কি কি আর কি, সেগুলো একটুখানি ভালো করে পড়বে, ঠিক আছে। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো।